নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শকদের আরো একবার স্বাগত জানাই। ভেবেছিস নাকি? কতবার বুঝিয়েছি তোকে? এই ছোট্ট ছেলেটা কাজ আর খেলার মাঝে সীমানাটাকে ভালো করে বোঝেও না। ও শিরায় ছেলে মানুষের ফুর্তি দুটোই বইছে। বাচ্চাটার ফুর্তির মূল্য চাওয়ালাকে দিতে হলো, আর ছেলে মানুষের মূল্য দিল বাচ্চাটা। ফলাফল বাচ্চাটার প্রতি রাগ আর হিংসা। যখনই মানুষ বাচ্চাদের কাজে লাগায়, সেটা একটা সংকেত দেয় যে দায়িত্বজ্ঞানহীনতা আর শোষণের মধ্যে লড়াই লাগবেই লাগবে, আর সম্পূর্ণ সম্ভাবনা আছে এই লড়াইয়ের ফলাফল হবে অপরাধ। জুলাই 2011, মুম্বাই। আরে মেহরু, হ্যাঁ, ওই শগুফতা সায়েন্সের বইটা ব্যাগে ভরেছিস তো? সায়েন্সের কিনা জানি না মেম সাহেব, কিন্তু আপনি যা দিয়েছেন সেগুলো আমি ভরে দিয়েছি। না মাম্মি, আজ তো ইংলিশ ক্লাস হবে, সায়েন্স না। কিন্তু শোনা, তোমার টিচার তো সব বই নিয়ে যেতে বলেছিল। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি ওনাকে বলে দেবো বাকি হোমওয়ার্ক তুমি স্কুলে গিয়ে করে নিও, ঠিক আছে? চলো এবার এটা বন্ধ করো। মেম সাহেব, আজান বাবা দুধ খাচ্ছে না। দে আমাকে। আলে আলে আলে, এসো এসো আমার সোনা, দেখি কেমন দুধ খেয়ে নেয় আমার বাবা। দেখলি, তুই ঠিক করে খাওয়াচ্ছিলি না, তাই জন্য খাচ্ছিল না। না পরিশ্রম করতে চাস, না কিছু শিখতে। এইভাবে চলবে না গৌরী। এই নে। না না বাবা, আমি এক্ষুনি আসছি। শোন, আমি শগুফতাকে টিউশনে নিয়ে যাচ্ছি, মেহেরু আমার সাথে যাচ্ছে। তুই কিন্তু বাড়ির বাইরে পা রাখবি না, আর আজানকে 1 মিনিটের জন্য একা ছাড়বি না, তুই বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ মেম সাহেব। চলো সোনা। হ্যাঁ মা। আল্লাহ, আমার ছেলে
আমার সোনা, আমার সোনা। তুমি কেমন মা? বাচ্চা ছেলেটাকে কেন একা রেখে গেলে? তাহলে আমি কি করতাম? আমার শগুফতাকে টিউশনে নিয়ে যাওয়ার ছিল, আর আমি কি করে জানবো যে গৌরী এমন কিছু করবে? আসলে ভুলটা তো আমিই করেছি। আমার ওই মেয়েটাকে কাজে রাখাই উচিত হয়নি। জানি না কেন প্রথম দিন থেকে মেয়েটাকে আমার কেমন অদ্ভুত লাগে। একটা অসহায় মেয়েকে সাহায্য করতে গেছিলাম। দেখো আজ আমার কি অবস্থা হলো। ইয়া আল্লাহ, আমার ছেলে। স্যার, আমরা ক্রিকেট খেলছিলাম, হঠাৎ আজান ধড়াম করে মাটিতে এসে পড়ল। স্যার, আমরা তো ওকে মাটিতে পড়তে দেখিনি। 1 সেকেন্ড আগেই ও আকাশে ছিল, আর পরের বারেই ধড়াম করে মাটিতে পড়ে গেল। তোমরা কাউকে দেখেছো বাচ্চাটাকে ব্যালকনি থেকে ফেলতে? নো স্যার, আমরা তো খেলাতেই বিজি ছিলাম। সাহেব, আমি তো ভিতরেই ছিলাম। আমি জানি না আজান বাবা কি করে উপরে উঠলো আর কি করে পড়ে গেল। গৌরী আজানের 1.5 বছর বয়স। ও নিজে ব্যালকনিতে গেছে, সেটা আমরা মেনে নিতে পারি। এত ছোট বাচ্চা ব্যালকনির রেলিংয়ে কি করে উঠতে পারে, আর কি করেই বা পড়তে পারে? গৌরী, সাহেবকে সবটি সত্যি সত্যি বলে দে, না হলে সাহেব তোকে এমন মারবে সারা জীবন মনে থাকবে। যদি তুমি সত্যি কথা না বলো, আমাদের তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে। ওখানে তোমার অনেক সমস্যা হতে পারে। ডক্টর, আমার আজান কেমন আছে? এটা মিরাকেল হয়ে গেছে, ঈশ্বরের আশীর্বাদ মনে করুন। একটা সিঙ্গেল ফ্র্যাকচারও হয়নি। এবার কি আমরা ভেতরে যেতে 1 ঘন্টা পর ছোটখাটো আঘাত লেগেছে, আমরা ওকে সিডেট করেছি। একটু অবজার্ভ করব, বাট নাথিং সিরিয়াস। আপনারা সত্যি খুব লাকি। গৌরী, গৌরী দেখ, আমরা জানি তুই কিছু মিথ্যে বলছিস। আজান নিজে নিজে পড়ে যেতে পারে না। গৌরী, তোর থেকে কিছু জানতে চাওয়া হচ্ছে। গৌরী, কি ব্যাপার বল। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হলো না। একদম বোবা হয়ে থাকে। আচ্ছা, একটা কাজ করো, আগের মেডিকেল করাও, তারপর দেখা যাক কি করা যায়। আচ্ছা স্যার। ওই মেয়েটা মিথ্যে বলছে স্যার। ও নিশ্চয়ই ফেলে দিয়েছে আমার আজানকে। এ তো আল্লাহর দোয়া যে আমার ছেলেটা বেঁচে গেছে। আপনাদের কোনো ঝামেলা হয়েছিল গৌরীর সাথে? না, তেমন কিছু হয়নি। কোনো রকমের কোনো প্রবলেম তো ওই মেয়েটা নিজেই। যখন থেকে ওকে কাজে রেখেছি তখন থেকে দেখছি ও আনমনা থাকে, কোনো কাজে ওর মনই লাগে না। কবে থেকে আছে ও? হবে এই 5 দিন। মাত্র 5 দিন? হ্যাঁ, আসলে আমরা ওকে কখনো কাজে রাখতেই চাইনি, কিন্তু আমাদের পুরনো কাজের লোক শাহেনাজ যেন জোর করে গৌরীকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। বলল অসহায় একা মেয়ে, সেই জন্যই আমরা দয়া করে ওকে কাজে রেখেছিলাম। বৌদি, গৌরী আজান বাবার খুব ভালো করে দেখাশোনা করবে। কিন্তু শাহনাজ, আমার কাছে তো মেহরু আছে, আমার আরেকটা মেয়ের দরকার নেই। সত্যি বৌদি, সাগুও তো এখন খুব ছোট, মেহরু সাগুর দেখাশোনা করবে, আর গৌরী আজান বাবার। আপনি আমায় বিশ্বাস করুন, গৌরী খুব ভালো মেয়ে। এই গরিব মেয়েটার উপকার করুন বৌদি, আল্লাহ আপনাকে আশীর্বাদ করবে। ঠিক আছে, ঠিক আছে, রেখে নিচ্ছি। কিন্তু গৌরী, তুমি এত ছোট বাচ্চাকে সামলাতে পারবে? ঠিক আছে, কিন্তু শাহনাজ, আমি প্রথমেই বলে দিচ্ছি, কাজ পছন্দ না হলে সেই মুহূর্তে ছুটি। আমার ফালতু টেনশন চাই না। আপনি একদম চিন্তা করবেন না বৌদি, আমাদের আরেকটা কাজের লোকের কোনো দরকার ছিল না। ওই শাহনাজ বলল যে খুব গরিব, টাকার খুব দরকার, তাই সেই জন্য দয়া করে ওকে কাজে রেখেছিলাম। কিন্তু খুদা কাসম, এমন কিছু করবে সেটা স্বপ্নেও ভাবিনি আমি। এক্সকিউজ মি, এবার আপনি আপনার বাচ্চাকে দেখতে পারেন। চলো। দান্ডেকর স্যার, নর্মাল মেন্টাল লেভেলে কেউ বাচ্চাকে ব্যালকনি থেকে ফেলতে পারে না। আমি শাহনাজের খোঁজ করছি স্যার। হয়তো বলতে পারবে এই গৌরীর মাথাটা এমন বিগড়ে আছে কেন। কেমন আছে আমার সোনা? ব্যথা করছে আমার সোনা? না না, ওর ব্যথা লাগতেই পারে না। এ তো আমার বাঘের বাচ্চা, তাই না? এবার ওর বাবা ওকে সত্যিকারের বাঘ দেখাতে জুতে নিয়ে যাবে, তাই না আজান?
লায়ন কেমন করে বাবা, কেমন করে সিংহ? একটা 1.5 বছরের বাচ্চাকে 25 ফুট হাইট থেকে নিচে ফেলে দেওয়া হলো, আর তার কিছু হলো না। এটা একটা চমৎকার ছাড়া আর কিছু নয়। এর কোনো সায়েন্টিফিক বা লজিক্যাল এক্সপ্লেনেশন হয় না, কিন্তু সবাই জানতো যে আজানকে গৌরী ব্যালকনি থেকে নিচে ফেলেছিল। কিন্তু কেন ফেলেছিল? এখনো অবধি এটাই রহস্য ছিল। সবাই জানতো যে গৌরী ডিস্টার্ব ছিল, কিন্তু এই ডিস্টারবেন্সের পিছনে কি অবস্থা ছিল, কোন ঘটনা ছিল, সেটা জানা এখনো বাকি ছিল। সাহেব, আমার ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই সাহেব, না রক্তের, না সামাজিক, আর না পাড়ার সাহেব। তাহলে তুমি কেন গৌরীকে রহমতের ইসলামের বাড়িতে নিয়ে গেছিলে? সাহেব, গৌরীকে না আমি ভাইকলা স্টেশনে পেয়েছিলাম, খুব কাঁদছিল সাহেব। ওকে দেখে আমার মন গলে গেল। সাবধানে। এই মেয়ে, তুই কাঁদছিস কেন? দেখ, আমি তোকে সাহায্য করতে পারি। বল কি হয়েছে? সাহেব, গৌরী আমাকে বললো যে ও বিহারের মুজাফফরপুর থেকে এসেছে আর এখানে এসে হারিয়ে গেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, সাহেব নিজের মা বাবার নাম ঠিকানা বল, বাড়ির বা বাবার ফোন নাম্বার দে, কিন্তু সাহেব ও কিছুই বললো না। শুধু এটাই বললো যে ও মুম্বাই এসে হারিয়ে গেছে। কিন্তু মুজফ্ফরপুর থেকে মুম্বাই কি করে এলো? জানি না সাহেব, এটা তো আমি ওকে জিজ্ঞাসা করিনি। আর তোমার হঠাৎ ওর উপর দয়া হলো, তাই না? সাহেব, এই শহরটাকে আপনি আমার থেকে ভালো করে চেনেন। এত কম বয়সের একা মেয়ে কোনো ভুল লোকের হাতে পড়ে গেলে সোজা কামাঠিপুরা পৌঁছে যেত সাহেব। আমি ওকে ওই অবস্থায় ছেড়ে দিতে পারলাম না সাহেব। আমার দয়া হলো আর আমি ওকে ইসমাইল বৌদির কাছে নিয়ে গেলাম। ওরা তো বড় লোক সাহেব। তুমি মেয়েটার ব্যাপারে কিছুই জানো না, তাও তুমি এমন গুরুত্বপূর্ণ কাজের জন্য ওদের কাছে সুপারিশ করলে। তুমি জানো তুমি কত বড় ভুল করেছো? খুদা কসম সাহেব, আমি তো শুধু সাহায্য করতে চাইছিলাম। আমি কি করে জানবো যে ও এত নিষ্ঠুর হবে? স্যার, গৌরীর মেডিকেল রিপোর্ট এসে গেছে। হ্যাঁ, বলো কি পাওয়া গেছে? স্যার, একটু একা কিছু বলতে চাই। স্যার, ডাক্তার বলছে হিউম্যান রেপচার্ড হয়েছে। মেয়েটা কুমারী নেই। কিন্তু মেয়েটার বয়স এখনো 13 হয়নি। হতে পারে মেয়েটার ওপর খুব অত্যাচার করা হয়েছে, তাই আমি আপনার সাথে আলাদা কথা বলতে চাইছিলাম। এই সেক্সুয়াল অ্যাসল্টের জন্য ওর মনে গভীর প্রভাব পড়ে থাকবে। কিন্তু স্যার, ওই মেয়েটা আমাদের সাথে কথা বলবে না। আমার মনে হচ্ছে ওকে চিলড্রেন্স হোমে নিয়ে যাওয়া উচিত, যদি কোনো কাউন্সিলর ওর সাথে কথা বলতে পারে। দেখো গৌরী, আমি কোনো পুলিশের লোক না, তাই আমি তোমাকে কোনো প্রশ্ন করতে আসিনি, তোমাকে ভয় দেখাতে আসিনি, আর না তোমাকে শাস্তি দিতে। এসব থেকে যদি কেউ তোমাকে বাঁচাতে পারে সেটা শুধু আমি। আমি জানি তোমার সাথে কিছু হয়েছে, কিছু কিছু খারাপ, কিছু খুবই খারাপ। গৌরী, আমি জানি যে তাতে তোমার কোনো দোষ ছিল না। তুমি তো খুব ভালো মেয়ে, শুধু তোমার মনে খুব রাগ, আর সেই রাগের জন্য তুমি আজান বাবাকে উপর থেকে নিচে ফেলে দিয়েছ। গৌরী, তোমার এত রাগ কিসের জন্য? নিজের দিদি বা মা মনে করে আমাকে বলো। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমাকে বলো যে তোমাকে কে এত কষ্ট দিয়েছে। বলো বলো গৌরী, বলো। গৌরী, দে আমায় দে। চলে এসো, এসো শোনা আমার কাছে। যা, তুই গিয়ে খাবারগুলো টেবিলে দে, ওর বাবা এসে যাবে। যা।
মেহেরু ধরে কে, ধর। এটা এটা কি করলি তুই? পড়ে গেছে। পাগল হয়ে গেছিস তুই? তুই তুই জানিস না এগুলো কত দামি ছিল? এবার বউয়ার মতো কেন দাঁড়িয়ে আছিস? বলবি তো কি করে ভাঙলি এগুলো? পড়ে গেছে। পড়ে গেছে? পড়ে গেছে? তুই জানিস এই ক্রকারি কোথা থেকে এসেছিল? জার্মানি থেকে, গাধা, জার্মানি থেকে। তুই তুই কি জানিস জার্মানি দেশটা কোথায়, ইডিয়েট? এক সপ্তাহ হয়নি তুই এখানে এসেছিস। যখন থেকে এসেছিস কিছু না কিছু নষ্ট করছিস। তুই কি চাস সত্যি করে বল, বল আমাকে, কেন এসেছিস তুই এখানে? খুব মারলো মেম সাহেব, খুব বকলো। আমি যাই করতাম ভুল হয়ে যেত। আমার হাতে আজান বাবা দুধ খেত না, তাতে আমার কি দোষ? এটা সেদিনের কথা তো, যেদিন তুমি আজানকে উপর থেকে নিচে ফেলে দিলে। আমি আজান বাবাকে ফেলতে চাইনি, কিন্তু কিন্তু আমার খুব রাগ হয়েছিল, তাই 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 আমি ওকে ফেলে দিয়েছিলাম। গৌরী, শুধু কি এটাই কারণ যার জন্য তুমি আজানকে এত উপর থেকে নিচে ফেলে দিলে? তোমার মেম সাহেব ক্রকারি ভাঙার জন্য তোমাকে বকেছে, মেরেছে, শুধু এই কারণে? আমি আপনাকে বললাম না আমার আমার খুব রাগ হয়েছিল। কিন্তু তাও গৌরী, তুমি যা করেছো সেটা অন্যায়। আপনি পুলিশের লোক না? না গৌরী, আমি পুলিশের লোক না, আমি তো তোমার ভালো চাই। আপনি আমাকে জেলে পাঠাবেন না? তুমি আবার ভুল ভাবছো। আমি তোমাকে জেলে পাঠাবো না, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমার মতো আরো বাচ্চা আছে, সেখানে সবাই একসাথে থাকে, একসাথে খেলে, পড়াশোনা করে, আর সেখানে কেউ কাজ করে না। খুব কমপ্লিকেটেড কেস। রাগটা অন্য কোনো বিষয়ে, কিন্তু ও সেটা কিছুতেই বলতে চাইছে না। আর তাই রহমতের চড়গুলোকে নিজের রাগের কারণ বলছে। সেক্সুয়াল অ্যাসল্টের ব্যাপারে কথা বলেছেন ওর সাথে? না, আমি এখনই এটা নিয়ে কোনো কথা বলিনি। খুব সেন্সিটিভ কেস, এটা নিয়ে আমি কাল কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রহমত আর ইসমাইলের সঙ্গে কথা বলতে হবে। গৌরী খুব সিরিয়াস অপরাধ করেছে, অ্যাটেম্পট টু মার্ডার, কিন্তু নিজেই একজন ভিকটিম। কিছু ভার্চু আছে ওর মধ্যে। হ্যাঁ, যখন ক্রকারি ভেঙেছিল আমার প্রচন্ড রাগ হয়েছিল। আর আপনি ওকে নির্দয়ভাবে পিটিয়েছেন। ওই মেয়েটা বাড়িয়ে বাড়িয়ে বলছে। আমি তো ওকে এক একটা চড় মেরেছিলাম। আপনারা বুঝতে পারছেন না, আমার ওই সময় খুব রাগ হয়েছিল। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। গৌরী রেগেছিল আর রাগের বশে এমন কিছু করেছে যেটা ওর করা উচিত ছিল না। যদি এতই রাগ ছিল আমাদের উপর, কাজ ছেড়ে দিতেই পারতো। এটাও তো হতে পারে যে আসল রাগটা আপনাদের উপরে ছিল না। তার মানে ওর উপরে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে ইসমাইল বাবু, আর ওর বয়স এখনো 13 বছর হয়নি। কিন্তু এতে আমার ছেলেকে খুন করে ওর কি লাভ হতো? কিছু পেত না, তাও এমন করেছে। ক্রকারি ভেঙেছে, জিনিস নষ্ট করেছে, এগুলো সব লক্ষণ। আপনি বলেছিলেন না ও যখন এখানে এসেছিল খুব ডিস্টার্ব ছিল। ইন্সপেক্টর সাহেব, এটা খুব সিরিয়াস ব্যাপার। আমরা আন্দাজও করতে পারিনি যে ওই মেয়েটার সাথে এইরকম ঘটনা ঘটেছে। ও কখনো বলেও নি, আর না তো শাহনাজ যে ওকে এখানে নিয়ে এসেছিল। বোঝাই যাচ্ছে গৌরী অন্য কোনো ব্যাপারে আঘাত পেয়েছিল, যেটা ছিল ওর উপর হওয়া সেক্সুয়াল অ্যাসল্ট। এই ভয়ঙ্কর দুর্ঘটনা ওই 13 বছরের মেয়েটাকে নর্মালসি লেভেল থেকে নিচে নামিয়ে দিয়েছিল। পুলিশকে এই কেস খুব সেন্সিটিভ ওয়েতে হ্যান্ডেল করতে হতো, যেটা তারা নিখুঁতভাবে করেন। অবশেষে গৌরী নিজের আঘাতের কথা প্রকাশ করল। গৌরী, তোমার পক্ষে আমাদের এসব বলা খুব সহজ কাজ নয়, কিন্তু তুমি আমাদের না বললে আমরা ওই লোকগুলোকে কি করে ধরবো যারা তোমার সাথে এই নোংরা কাজটা করেছে? আমরা তোমার মা বাবাকে খুঁজতে চাই। এটা জানতে চাই তুমি মুম্বাই কি করে পৌঁছলে, ভাইকালা স্টেশনে কি করে এলে, যেখানে শাহনাজের সাথে তোমার দেখা হয়। আমার গ্রাম নেপালে, সেখানে সেখানে আমার বাবা আছে, মা আর ছোট ভাই। সবকিছু খুব ভালো ছিল, খুব ভালো। তারপর
একবার ফসল হলো না। বাবা খুব চিন্তিত থাকতো, তাই তাই আমাকে আর আমার ছোট ভাই দুজনকেই স্কুল থেকে ছাড়িয়ে দিল বাবা। তারপর আমি কাজে লেগে গেলাম, বাবাকে সাহায্য করতে শুরু করলাম। একদিন আমি কাজ করে বাড়ি ফিরছিলাম, তখন সুখীর সাথে দেখা হলো। ও আমাদের গ্রামেই থাকতো। সুখী বলল যে ও ও ও ও ও ও আমাকে বিয়ে এখানে থেকে লাভ নেই গৌরী, এই গ্রামে তো এখন কিছুই নেই। সবাই তো আছে, মা, বাবা, ছোট। পাগলি, আমি আমাদের দুজনের কথা বলছি। একদিন আমাদের দুজনের বিয়ে হবে, সংসার কি করে হবে? না আছে কাজ, না কোনো ব্যবসা। তাহলে এবার কি করব? মুম্বাই। আমরা দুজন মুম্বাই যাব, সেখানে গিয়ে অনেক টাকা রোজগার করব। হ্যাঁ, মুম্বাই জানিস তো, ওই দিকে হচ্ছে মুম্বাই। পুরো 4 দিন লাগে মুম্বাই যেতে। 4 দিন? সোনার উপর শহর হচ্ছে মুম্বাই। হ্যাঁ, আমরা দুজন কাল সকালে মুম্বাই রওনা হব। আরে আগে বাবাকে জিজ্ঞেস করি। ধাত্তারি কি, তোর বাবা তো নাই বলবে। হ্যাঁ, তাহলে আমি যাব না। ঠিক আছে, তোর যা ইচ্ছা। আমি ওখানে কোনো মুম্বাইয়ের মেয়েকেই বিয়ে করে নেব। হ্যাঁ, এমন বলো না, আমার কান্না পায়। তোকে ছাড়া আমারও মুম্বাইতে গিয়ে খুব কান্না পাবে। হ্যাঁ, আমরা দুজন মুম্বাই যাব আর সেখানে বিয়ে করে নেব আর আনন্দে থাকব। কিন্তু মা, বাবা আর ছোট। আরে তুই ওদের চিন্তা একদম করিস না। একদিন না আমরা ওদের 3 জনকেও মুম্বাইতে ডেকে নেব। হ্যাঁ, অনেক টাকা রোজগার করব আর একটা সুন্দর সংসার করব। নিজের দরকারি জিনিস নিয়ে নিস আর একজোড়া কাপড়ও নিয়ে নিস। আর কাল সকালে দেখা কর। সবার আগে আমরা বর্ডার পার করব, তারপর সোজা মুম্বাই। আমি, তুই আর আমাদের নতুন জীবন। হ্যাঁ, সুখী যেমন বলল আমি তেমন করলাম। আমি নিজের মা আর বাবার পাও পর্যন্ত ছুঁলাম না, ভাইকে আদরও করলাম না। গৌরী, এই নে, এটা তোর মুম্বাইয়ের টিকিট। এটাকে সামলে রাখিস। কিন্তু এটা আমাকে কেন দিচ্ছ? কারণ মুম্বাই তুই একাই যাবি। না। হ্যাঁ গৌরী, কারণ এখানে মুজফ্ফরপুরে আমার একটা কাজ আছে। আমার একটা বন্ধুর থেকে টাকা নিতে হবে। টাকা পেলেই আমি মুম্বাইতে তোর সাথে দেখা করব। আমি মুম্বাইতে একা কোথায় থাকবো? তুই পাগল নাকি? আমি কি তোকে এত বড় শহরে একা ছাড়বো নাকি? আমার একটা বন্ধু আছে পলাশ, সে মুম্বাইতে কাজ করে। ও তোকে মুম্বাই স্টেশনে নিতে আসবে। ও তোকে নিজের বোনের মতো রাখবে আর তোর খুব ভালোভাবে দেখাশোনা করবে। তুই চিন্তা করিস না। হ্যাঁ, আমি একা এত দূর যেতে চাই না। গৌরী, আমিও তো চাই না, কিন্তু কি করি, নিরুপায় যে। তুই তো বুঝিস। আর 2 দিনের তো ব্যাপার, 2 দিন বাদেই আমি তোর কাছে মুম্বাইতে চলে আসবো। হ্যাঁ, কিন্তু সুখী আর এলোই না। আর তুই ভাইকেলা স্টেশনে পৌঁছে গেলি? না, আমি মুম্বাই সেন্ট্রালে নেমে পড়েছিলাম। ওখানে ওখানে ওই পলাশ, ও আমাকে নিতে এসেছিল। সুখীর বন্ধু পলাশ। ও আমাকে নিজের সাথে নিয়ে গেল। সুখী বলেছিল পলাশ আমাকে বোনের মতো দেখাশোনা করবে। কি করছো? ছাড়ো, তুমি আমার দাদা না। সুখী, সুখী,
সখী! ও খুব নোংরা লোক। ও আমাকে নোংরা করে দিল। কয়েকদিন এমনই করতে থাকলো। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি, এমন কেন করছো? কি বললো? বলল যে সুখীকে টাকা দিয়েছে, কিন্তু আমি কিছু বুঝলাম না। বাইরে যাচ্ছি, আর শোন, এখান থেকে বাইরে যাবার কথা একদম ভাববি না, না হলে পুলিশের লোক তোকে ধরে জেলে পুরে দেবে, বুঝেছিস? নেপালের মেয়ে তুই, আর একটা কথা সব সময় মনে রাখবি, এখানে আমি ছাড়া তোর কেউ নেই, তাই শুধু আমাকে খুশি রাখ। দেখ, ভালো ভালো খদ্দের আনবো, আরে ভালো টাকা পাওয়া যাবে। দাদা, আমি সুখীর কাছে যাব। সুখী সে তো কবেই তোর মুখটা ভুলে গেছে, আর তুইও এই জীবনে আর কখনো ওর মুখটা দেখতে পাবি না। মা, আমি অনেকক্ষণ ধরে কাঁদলাম। তারপর ওই পলাশ ও আবার ফিরে এলো। এক ঘন্টা। খুব কষ্ট। 4 দিন 4 রাত অনেক লোক এলো। আমার খুব কষ্ট হলো, খুব কষ্ট। একদিন পলাশ ভুল করে দরজা খুলে রেখেছিল। আমি ওখান থেকে পালিয়ে গেলাম। আমি ওই স্টেশন পর্যন্ত কি করে গেলাম আমি জানি না, কিছুই বুঝতে পারছিলাম না। কিছু লোক বলল ওখান থেকে মুজফ্ফরপুরে কোনো গাড়ি যায় না। আমি সারা দিন ওখানে বসেছিলাম, কাঁদছিলাম। আর তখন শাহনাজ দিদির সাথে দেখা হলো। ইন্সপেক্টর, এটা সেক্স ট্রাফিকিং এর কেস মনে হচ্ছে। এই বেচারি মেয়েটা ওই দালাল সখীর হাতে ফেসে গেছে, আর আজ এই অবস্থায় পৌঁছে গেছে। স্যার,
ভাগ্য ভালো আজও কামাটিপুরার কোনো অন্ধকার গলিতে পৌঁছে যায়নি, আর সৌভাগ্যক্রমে আজানেরও কিছু হয়নি। এই পলাশকে খুঁজে বার করুন। আর আপনি গৌরীর মা বাবাকে খবর দিন। গৌরী, তুমি নিজে গ্রামের নাম বলো, আমরা তোমার মা বাবার সাথে যোগাযোগ করব। না না, বাবা খুব দুঃখ পাবে, মা খুব কাঁদবে, আর ওরা খুব গরিব, এখন ওদের কাছে যাওয়া ঠিক হবে না। সব কিছু শেষ হয়ে গেছে। না, এটা ভাবা তোমার ভুল। মানছি তোমার সাথে খুব অন্যায় হয়েছে, তোমার হাতে খুব বড় অপরাধ হয়েছে, কিন্তু তোমার সামনে তোমার গোটা জীবনটা পড়ে আছে। আর এই কথাটা মন থেকে একেবারে মুছে ফেলো যে তুমি নোংরা হয়ে গেছো। না, এমন মোটেও না। তুমি আগে যেমন ছিলে এখনো তেমনই আছো, সেই গৌরী। বুঝেছো তুমি? এই দেখো ট্রেন, ওয়াও। যদি একবার গৌরী আমাকে বলতো যে ওর সাথে এত কিছু ঘটে গেছে। শাহনাজকেও কিছু বলেনি ও। এত কম বয়সে এত অত্যাচার সহ্য করেছে ও, আর আমি ওর সাথে খুব বেশি অন্যায় করেছি। রহমত, মাঝে মাঝে ভুল তো হয়েই যায়। শোনো, তুমি গৌরীর বিরুদ্ধে কোনো কমপ্লেন করো না। আল্লাহ না হয় আমাদের ছেলেকে রক্ষা করেছেন, কিন্তু সেও তো কারোর মেয়ে। ব্যাস, আমি তো এখন এইটুকুই চাই যে গৌরীর মা বাবা তাড়াতাড়ি এখানে এসে ওকে নিজেদের সাথে বাড়ি নিয়ে যাক। হ্যাঁ, দেখো ট্রেন, দেখো। আর এটাকে আমি জানি না, এটাকে, এটা কি তোমার ফ্রেন্ড? স্যার। হ্যাঁ দণ্ডকর। এই পলাশের তো কোনো খোঁজ পেলাম না, আর গৌরীর ওই জায়গাটার ব্যাপারে কিছুই মনে নেই। গোটা মুম্বাই খুঁজে দেখো দণ্ডকর, এই পলাশ একটা চুনোপুটি মাত্র। ওর মাধ্যমে আমরা এই নোংরা ব্যবসায় বড় বড় মাথাদের ধরতে পারবো। স্যার, বিএসএফ খবর পাঠিয়েছে যে দুদিনের মধ্যে গৌরীর গ্রামে গৌরীর বাবা মার কাছে খবর পৌঁছে যাবে। আমরা আশা করছি গৌরীর মা বাবা ওকে আপন করে নিয়ে এই নরক থেকে দূরে নিয়ে যাবে। গৌরী আপাতত ডোংরির ফিমেল শেল্টার হোমে আছে। যে হসপিটালে ওর সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলছে ট্রমাটিক ডিপ্রেশনের জন্য। আঘাত সাথে কয়েক মাস লাগতে পারে, হয়তো কয়েক বছরও। মুম্বাই পুলিশ সেই লোকটাকে সব জায়গায় খোঁজার চেষ্টা করছে যে এই মেয়েটাকে ধর্ষণ করেছিল, আর তারপর ওকে প্রস্টিটিউশনের পাঁকে নামানোর সব রকম চেষ্টা করেছিল। এখন একটা খুব জরুরি কথা, আমাদের দেশের আইন অনুযায়ী 14 বছর বয়সের নিচের শিশুদের বাড়ির কাজের জন্য রাখা সম্পূর্ণ বেআইনি। শুধু বাড়ির কাজের জন্য নয়, বরং ধাবা, ফ্যাক্টরি, অফিস সব জায়গায় নিষেধাজ্ঞা আছে। কিন্তু আনঅফিশিয়াল স্ট্যাটিস্টিক বলছে যে আমাদের দেশে 14 বছরের নিচের বয়সের কমপক্ষে 4 কোটি বাচ্চা এই সেক্টরগুলিতে কাজ করে। এদের কোনো প্রোটেকশন নেই, সব রকমের শোষণ এদের করা হয়। ক্রাইম পেট্রোলের প্ল্যাটফর্ম থেকে আমরা এই বার্তাটাই দিতে চাইছি, সে নো টু চাইল্ড লেবার। চাইল্ড লেবার আমাদের দেশের ভবিষ্যতের সর্বনাশ করছে, আর মানবিকতার বিরুদ্ধে এটা অনেক বড় পাপ। সামনের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।